সেদিন নদীর ধারে বসে আছি। এই বিকেলের সময়টা আমাকে এখানে খুব ভালো লাগে। হঠাৎ বাইক নিয়ে আমার অনেক পুরনো বন্ধু মুর্শিদ এসে হাজির। কিরে শফিক, একা একা এখানে বসে কি করছিস? আরে মুর্শিদ, তুই? অনেকদিন পর দেখা হলো। তা কি ব্যাপার বল। ভাই, সামনে রবিবার আমার বিয়ে, তাই আজ সকাল থেকে নিমন্ত্রণ করে বেড়াচ্ছি। তোদের বাড়ি গিয়েছিলাম, কাকিমা বলল তুই নদীর ধারে আছিস। শোন, রবিবার সকাল সকাল চলে যাবি, পারলে একদিন আগে যাবি। হ্যাঁ ভাই, অবশ্যই যাব, তবে একদিন আগে নয়, রবিবার আমি ঠিক পৌঁছে যাব। চল বাড়ি চল। না রে ভাই, এখনও 2 জায়গায় বলে তারপর বাড়ি যাব। তারপর মুর্শিদ চলে যায়। দেখতে দেখতে বিয়ের দিন এসে গেল। আমিও রওনা দিলাম মুর্শিদের বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে প্রায় ঘন্টা 1.5 লাগে বাইকে। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের কারো বিয়ে, জন্মদিন বা এই ধরনের কোনো অনুষ্ঠানে আমি সাধারণত যাই না, কিন্তু মুর্শিদ আমার অনেক পুরনো বন্ধু, তাই ওকে না করতে পারিনি। যাই হোক, একসময় হামিদপুর মানে মুর্শিদদের গ্রামে এসে পৌঁছালাম। দেখি বাড়ির সামনে বরযাত্রী যাওয়ার জন্য বাস দাঁড়িয়ে আছে। মুর্শিদ বিয়ের পোশাক পরে গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, আয় ভাই আয়, সবাই বাসে উঠে পড়েছে, অনেকটা পথ যেতে হবে। আমি আর দেরি না করে বাসে গিয়ে উঠলাম। খানিক পর গাড়ি ছেড়ে দিল। কনের বাড়ি হাবিবপুর গ্রামে, ঘণ্টা 4 লাগে ওখানে পৌঁছাতে। আমার পাশে হাস্যমুখে এক মুরব্বী, তার মুখে পান। তিনি পান চিবুচ্ছেন আর অন্যান্যদের সঙ্গে উচ্ছ্বসিত গলায় গল্প করছে। একসময় কনের বাড়ি গিয়ে পৌঁছালাম। ওখানে খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে এলাম। উফ, খাওয়া দাওয়া করে গরম লাগছে খুব, কোথাও গিয়ে একটু বসি। কিছুটা এগিয়ে যেতেই বড় বড় গাছগাছালিতে ভরা একটা বাগান চোখে পড়ল। হ্যাঁ, ওই বাগানটা বেশ নিরিবিলি, ওখানেই একটু বিশ্রাম করি। বাগানের ভিতর ঢুকে পড়লাম। যতই সামনে এগিয়ে যাচ্ছি, বিয়ে বাড়ির হই হট্টগোলের শব্দ ততই ক্ষীণ হয়ে আসছে। হই হট্টগোল, ঝুট ঝামেলা আমার ভালো লাগে না। বাগানের শেষ মাথায় পৌঁছে তাজ্জব হয়ে গেলাম। সামনে ছায়াময় বিশাল এক দিঘি, ওই তো একটা বসার জায়গাও আছে। আরাম করে ওখানে বসলাম। মনটা অদ্ভুত এক ভালো লাগার অনুভূতিতে ছেয়ে গেল। দিঘির পানিতে ঢেউ তুলে প্রবল হাওয়া বইছে, চারিদিকে খাঁ খাঁ শূন্যতা। মাথার ওপর বটগাছের ডালে ডালে 2-1টা পাখি কিচিরমিচির করে ডাকছে। হঠাৎ একটা খুবই মিষ্টি মেইলি কণ্ঠে চমকে উঠলাম। আপনি এখানে একা একা বসে আছেন? ঝট করে মাথা ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখি শাড়ি পরা পরীর মতো রূপবতী এক মেয়ে দাঁড়িয়ে আছে। আমি পুরোপুরি হকচকিয়ে গেলাম। বুকে শিহরণ তোলা এমন রূপবতী এখানে এলো কোথা থেকে? বিয়ে বাড়িতে কত মজা হচ্ছে, আর আপনি এখানে একা একা বসে আছেন? আপনার বন্ধুরা দেখি কনের বান্ধবীদের সঙ্গে জড়ি মাখামাখি করছে। আপনি কি কনে পক্ষের কেউ? না, আমি কনে পক্ষের কেউ নই, ওই বিয়ে বাড়িরই কেউ নই। বলতে বলতে আমার পাশে এসে বসল। তার গা থেকে খুবই মিষ্টি একটা গন্ধ পাচ্ছি। কোন ফুলের গন্ধ ধরতে পারছি না। অনেকক্ষণ ধরে দেখছি আপনি একা একা ঘুরছেন, তাই আপনার জন্য মায়া হলো। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। সে পাশে এসে বসাই খুব নার্ভাস লাগছে। আচ্ছা,
আপনার শার্টে রক্তের মতো ছিটা ছিটা, এ কিসের দাগ? পানের রসের দাগ। আপনি পান খান? না না, আসার পথে এক মুরব্বির পাশে বসেছিলাম, তিনি এই অবস্থা করেছেন। আমি মুগ্ধ চোখে তাকিয়ে রইলাম। কারো হাসি যে এত সুন্দর হতে পারে তা আমার কল্পনাই ছিল না। আপনার নাম কি? আমার নাম শফিক। আমার নাম তোড়া, মানে ফুলের তোড়া। ও আচ্ছা, খুব সুন্দর নাম তো। তোড়া দিঘির দিকে তাকিয়ে বলল, আপনি কি জানেন এই দিঘিটা কত পুরনো? না তো। এই দিঘিটা ১৩০০ বছরের পুরনো। তাই নাকি? ১৩০০ বছর আগে মুজাহার আলী খান নামে এক জমিদার মহল ছিল এখানে। তিনি এই দিঘিটা কাটিয়েছিলেন তার একমাত্র মেয়ের জন্য। তার মেয়ের খুব শখ ছিল সাঁতার কেটে গোসল করবে। একদিন এই দিঘিতে ডুবেই জমিদার কন্যার মৃত্যু হয়। আজ সময়ের স্রোতে জমিদার মহলের সব চিহ্নই ধুয়ে মুছে গেছে, শুধু দিঘিটা রয়ে গেছে। আসলে জগতের সব কিছুরই সৃষ্টি একদিন হারিয়ে যাবার জন্যই। আমিও এখন হারিয়ে যাব। মানে? মানে আমি এখন চলে যাব। তার চলে যাবার কথা শুনে আমার মুখ অন্ধকার হয়ে গেল। এতক্ষণ যেন সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। আমি চলে যাচ্ছি বলে আপনার কি মন খারাপ হচ্ছে? আমি জবাব না দিয়ে তার চোখের দিকে তাকালাম। আচ্ছা, যাওয়ার আগে আপনাকে একটা উপহার দিয়ে যাই। এতক্ষণ লক্ষ্য করিনি, দেখলাম তার হাতে শুকনো একটা ফুল। শুকনো ফুলটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন, এই শুকনো গোলাপটা আপনাকে দিচ্ছি। আপনার মতো আমিও খুব নিঃসঙ্গ একজন। বহু বছর ধরে এই গোলাপটা হাতে নিয়ে ঘুরছি কাউকে দেওয়ার জন্য। দেওয়ার মতো কাউকে পাইনি, আজ আপনাকে দিচ্ছি। আপনার যদি আবার আমার দেখা পেতে ইচ্ছে করে তাহলে এই শুকনো গোলাপটা রাতে ঘুমানোর আগে পানিতে ভিজিয়ে রাখবেন। সকালে উঠে দেখবেন গোলাপটা একেবারে তরতাজা টাটকা রূপ নিয়েছে। গোলাপটা পকেটে নিয়ে বাসা থেকে বেরোলে সেদিন কোথাও না কোথাও আমার দেখা পাবেন। আমি শুকনো ফুলটা হাতে নিলাম। ফুলটা আমার হাতে দিয়েই সে উঠে পড়ল। আচ্ছা, আসি তাহলে। পিছন থেকে আমি তার চলে যাওয়া দেখছি। একবারও সে পিছন ফিরে তাকালো না। কিছু দূর যেতেই বন জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। সে চোখের আড়াল হবার পর শুকনো ফুলটার দিকে তাকিয়ে ভাবনায় পড়লাম। সত্যি কি এই ফুল পানিতে ভিজিয়ে রাখলে তরতাজা হয়ে উঠবে? আর এই ফুল পকেটে নিয়ে বাসা থেকে বের হলে তার দেখা পাবো? এমনটা কোনোদিনও হয় নাকি? নিশ্চয়ই কোণে পক্ষের কোনো মেয়ে আমাকে বোকা বানিয়ে গেছে। ফেরার পথে বাসে বসে বসে আমি বিভোর হয়ে ভাবছি তোড়ার কথা। আমার চোখের সামনে শুধুই ভেসে উঠছে তার অপরূপ সুন্দর মুখখানা। জানি সে আমার সাথে সেরে মজা করে গেছে, তবুও বারবার পকেটের ওপর হাত বুলিয়ে সতর্ক থাকছি কিছুতেই যেন এই ফুলটা হারিয়ে না ফেলি। এটা আমি সারা জীবন সযত্নে আমার কাছে রেখে দিতে চাই। বিয়েবাড়ি থেকে ফিরে গত রাতে এক ফোঁটা ঘুম হয়নি আমার। সারা রাত কেটে যায় তোড়ার কথা ভেবে, অজানা এক অস্থিরতায়। সারা দিন অফিসেও একটু মন বসাতে পারি নাই। সারাক্ষণ ঘুরে ফিরে শুধু তার কথা মনে পড়ছে। সে আমায় কি জাদু করলো আমি জানি না। আজ রাতেও ঘুমাতে এসে গত রাতের মতো একই অবস্থা। কিছুতেই দু চোখের পাতা এক করতে পারছি না। একটু পরপর শুকনো গোলাপটা দেখছি, গন্ধ শুকছি, বুকের সঙ্গে চেপে ধরছি। আচ্ছা, তোরা তো বলেছিল এই শুকনো গোলাপটা পানিতে ডুবিয়ে রাখলে পরদিন টাটকা গোলাপ হয়ে যাবে। মিথ্যা বুঝতেই পারছি,
তবুও এটাকে আজ গ্লাসের পানিতে ডুবিয়ে রেখে ঘুমিয়ে যাই। সেই মতো শুকনো গোলাপটাকে গ্লাসের পানিতে ডুবিয়ে রেখে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে গ্লাসে হাত পড়তেই গ্লাসটা কাত হয়ে যায় টেবিলে, আর ওই কাত হওয়া গ্লাসের সামনে পড়ে আছে দেখি একেবারে সদ্য ফোটা টকটকে লাল একটা গোলাপ। এটাই যে সেই শুকনো গোলাপ বুঝতে দেরি হলো না। মন্ত্র মুগ্ধের মতো ফুলটা হাতে নিলাম। কি মিষ্টি সুবাস! এমন সুবাসই তোড়ার গা থেকে পেয়েছিলাম। আশ্চর্য, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তাহলে তোড়া যা বলেছিল সবই সত্যি? তোড়া বলেছিল ফুলটা পকেটে নিয়ে বাসা থেকে বেরোলে তার দেখা পাবো। ফুলটা পকেটে নিয়ে বেরিয়ে পড়লাম, কিন্তু অফিস যাওয়ার পথে কোথাও তার সঙ্গে দেখা হলো না। অফিস করে ফিরে আসছি, তখনও দেখা হলো না। না, তোরা যা বলেছে তা কোনো দিনও সত্যি হবার নাই। সে আমাকে সত্যি সত্যি বোকা বানালো। শুকনো ফুলে নিশ্চয়ই কোনো কেমিক্যাল দেওয়া ছিল, তাই সকালবেলা তাজা হয়ে উঠেছিল। বিমর্ষ মুখে রাস্তার পাশে দাঁড়িয়ে বাসায় ফেরার জন্য রিক্সা খুঁজছি। এমন সময় পিছন থেকে কেউ একজন বলে উঠল, কি আমার কথা বিশ্বাস হলো তো? চমকে পিছনে তাকিয়ে দেখি তোড়া দাঁড়িয়ে আছে। আমি আনন্দে অভিভূত হয়ে গেলাম। সত্যি আপনি এসেছেন? কেন, জল জ্যান্ত আমাকে দেখেও বিশ্বাস হচ্ছে না? আমার ইচ্ছে করছে তাকে জড়িয়ে ধরতে, কিন্তু সেটা সম্ভব নয়। না মানে ভেবেছিলাম আপনি আমাকে সেদিন সেরে বোকা বানানোর উদ্দেশ্যে শুকনো গোলাপটা হাতে দিয়ে ওইসব বলেছিলেন। এখন বিশ্বাস হলো তো? আর কখনো আমাকে অবিশ্বাস করবেন না, তাহলে কিন্তু আর আমাকে পাবেন না। কাছের একটা পার্কে গিয়ে সন্ধে হওয়ার আগে পর্যন্ত আমরা গল্প করে কাটালাম। সন্ধ্যা হওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম। আচ্ছা, আবার কবে দেখা হবে? আপনি যেদিন চাইবেন সেদিনই দেখা হবে। তারপর সে চলে গেলে আমিও বাড়ির পথ ধরলাম। বাসায় ফিরে দেখি পকেটের ভিতর গোলাপটা আবার সেই আগের মতো শুকিয়ে গেছে। আচ্ছা, তার মানে রাতে ঘুমানোর আগে এই শুকনো গোলাপটাকে ভিজিয়ে রাখলে এটা আবার তরতাজা হয়ে উঠবে, আর সকালে এই তরতাজা গোলাপটাকে পকেটে নিয়ে বেরুলে তার দেখা পাবো। এরপর থেকে প্রতি রাতেই শুকনো গোলাপটাকে ভিজিয়ে রাখি। প্রতিদিন সকালেই তরতাজা গোলাপ পকেটে নিয়ে বেরোই, আর প্রতিদিনই তোড়ার দেখা পাই। কোথাও না কোথাও দেখা ঠিক হয়ে যায়। এর মধ্যে অনেকগুলো দিন পেরিয়ে গেছে। আমার আর তোড়ার সম্পর্ক এখন বন্ধুর মতো ঘনিষ্ঠ আর সহজ সাবলীল। আমরা একে অপরকে আপনি থেকে তুমি সম্বোধনে নেমে এসেছি। অনেক কথা হয় দুজনের মাঝে, তবে এখনো আমি আমার মনের কথাটা তাকে জানাতে পারিনি। বলতে পারিনি যে আমি তাকে ভালোবাসি, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। একদিন পার্কের এক নির্জন জায়গায় আমি আর তোড়া বসে আছি, গল্প করছি। আগেই ঠিক করে রেখেছি আজ আমি আমার ভালোবাসার কথা তাকে জানাবই। কথাবার্তার এক পর্যায়ে বুকে সাহস সঞ্চয় করে বলেই ফেললাম, তোড়া, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোড়া থমকে চুপ করে রইল, আমার চোখের দিকে গাঢ় দৃষ্টিতে তাকালো। আমি চোখ নামিয়ে ফেলে মিনমিন করে বললাম, তোমার বাড়ির ঠিকানা দাও, আমার মাকে তোমার বাবা মার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাবো। এবার তোরা চুপ করে রইল, তার চোখ দুটো টলমল করছে। এই কথাটা বলতে তোমার এত দেরি হলো কেন? তবে আমাকে পেতে হলে
তোমাকে আমার একটা শর্ত মানতে হবে এবং বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। কি সেই শর্ত? আর অপেক্ষা করতে হবে কেন? শর্তটা হচ্ছে, তুমি আর কোনো দিনও আমার পরিচয়, আমার বাড়ি কোথায়, আমার বাবা মা পরিবার এসব সম্পর্কে জানতে চাইবে না। অপেক্ষা করতে হবে এই জন্য, বিয়ে করতে হলে রোজ রোজ আর দেখা করতে পারবে না। শুকনো গোলাপটাকে মাটিতে পুঁতে ফেলতে হবে, গাছের বীজ যেভাবে মাটিতে পোঁতা হয় সেভাবে। কিছুদিন পর দেখবে সেখান থেকে একটা চারা গাছ গজিয়ে উঠবে। সেই গোলাপ গাছটাই একদিন ফুল ফুটবে। যেদিন ফুলটা ফুটবে সেদিন আমি চিরদিনের জন্য তোমার কাছে চলে আসব। আমরা বিয়ে করে সুখে ঘর সংসার করব। এছাড়া অন্য কোনো উপায়ে কিছুতেই আমাকে পাবে না। ঠিক আছে, আমি তোমার সব শর্ত মেনে নিলাম। তারপর আমরা বিদায় নিয়ে যে যার রাস্তায় হাঁটা দিলাম। আমাদের পরিচয়ের শুরু থেকেই লক্ষ্য করেছি তোরা ওর পরিচয়, ওর বাড়ি কোথায়, বাবা মা পরিবার সম্পর্কে কখনো কিছু বলে না। জিজ্ঞাসা করলেও এড়িয়ে যায়। আমার ওর সম্পর্কে কিছু জানার দরকার নেই, শুধু ওকে পেতে চাই। ওকে পেলেই জীবন ধন্য হবে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।